স্ট্যান্ডার্ড এসিএল এর যে প্র্যাকটিসটা গতদিন আমাদের ছিল এখানে কতটুকু করা আছে আমি একটু দেখি। মেবি কয়েকটা সাব নেটওয়ার্ক দিয়ে লাস্ট অফ অল করা ছিল। ইনাবল শো রান, এখানে এখানে যে একটা নেটওয়ার্ককে 4 ভাগ করে করা ছিল। স্ল্যাশ ওয়াইল্ড কার্ড মাস দেখা যাচ্ছে 63, তার মানে হচ্ছে /26 এর যে প্র্যাকটিসটা ওইটা প্র্যাকটিস করা ছিল। ওকে, এটা থাকলো। এখন ধরেন আমরা নোটপ্যাডে একটা কন্ডিশন নিই। নোটপ্যাডে একটা কন্ডিশন নেই। কন্ডিশন হচ্ছে আমাদের হোস্ট, আমি গতদিন বলছিলাম কিনা এই কন্ডিশনটা আমার মনে নাই। হোস্ট 192.168.1.70 থেকে 192.168.1.100 এই পর্যন্ত ডিনাই করতে হবে। আর 2 নম্বর কন্ডিশন হলো অন্যরা সবাই অ্যালাউড। এটা মানে আপনি কম্পিউটারে আইপি বসাবেন 70, সে পাবে না। 69 বসাবেন পাবে, 100 বসাবেন পাবে না, এই পর্যন্ত যে কোনো আইপি বসাবেন পাবে না, 101 বসাইলে পাবে। এই ধরনের একটা কন্ডিশন আমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে কয়েকটা লাইন লিখি, দেখেন আপনারা বোঝেন কিনা। এই দুইটা কন্ডিশনের জন্য প্রথম কাজ হলো এটা, ডিনাই গুলো আগে লিখতে হবে। আমি ধরেন একটা ডিনাই লিখলাম 192.168.1.80 লিখলাম /29। এই লাইন যদি আমি ওয়াইল্ড কার্ড মাস্ক হিসেব করে লিখি তাহলে কত থেকে কত পর্যন্ত আইপি অ্যাড্রেস ডিনাই হবে, এটা আমরা বুঝি কিনা। এটা হচ্ছে আমার 24 থেকে 5টা বিট হচ্ছে আমার নেটওয়ার্কে যাচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমার 240 হচ্ছে আমার সাবনেট মাস্ক হচ্ছে। হ্যাঁ গ্লোবাল মাস্ক থেকে আমার কাস্টমাইজড মাস্কটা আমি যদি মাইনাস করি, ইনভার্স করি, সেক্ষেত্রে আমার 15 হবে। তার মানে হচ্ছে 0.0.0.15 হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক বসবে। আর একটু হিসেব করেন, একটু ভুল আছে। 15 হবে না, এটা 8 হবে। হ্যাঁ, আচ্ছা, 4 5, আচ্ছা 7 হবে। 7 হবে 7। তাহলে এটার ওয়াইল্ড কার্ড মাস সরি 7 হবে। হচ্ছে 0.0.0.7 হবে। 7 ঠিক আছে, এটা হলো ওয়াইল্ড কার্ড মাস্ক। এখন হচ্ছে এইখানে কত থেকে কত পর্যন্ত আইপি অ্যাড্রেস ডিনাই হবে, আমি যদি এই লাইনটা এই ওয়াইল্ড কার্ড মাস্ক দিয়ে লিখি, ধরেন আপনারা যেটা বলছেন আমি যদি এইভাবেই লিখি অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট, আমরা বললাম এটা হলো সে 40, আমি বললাম ডিনাই 192.168.1.80 0.0.0.7, তাহলে এই লাইনে কত থেকে কত পর্যন্ত আইপি অ্যাড্রেস গুলো ডিনাই হলো? 80 থেকে 87। থেকে 87 পর্যন্ত, 80 থেকে 87 পর্যন্ত হবে। 80 থেকে 87 পর্যন্ত, তার মানে হচ্ছে এই লাইনে আমাদের হোস্ট আছে হলো 80 থেকে 87 পর্যন্ত। এখন এইটা আমরা কে কে বুঝি সেটা হচ্ছে প্রশ্ন, কে কে বুঝি না সেটাও প্রশ্ন। আমরা কি সবাই বুঝি এটা? এক বাক্যে সবাই বলতে পারি যে হ্যাঁ এটা আমি বুঝি? স্যার এটাকে 8 করে ভাগ করছেন তাই না স্যার? যেহেতু প্রত্যেকটা নেটওয়ার্কে দাদা হোস্ট থাকবে 8টা, মানে 25 8 থেকে করে ভাগ 29 করছেন। গেলে 3 তো হ্যাঁ। 2 টু আর স্যার 8টা। হ্যাঁ স্যার যদি 28 থাকতো স্ল্যাশ, তাহলে স্যার 16 করে ভাগ করা লাগতো না স্যার? হ্যাঁ, /28 থাকলে 16 করে হতো, /29 বলে 8 করে হচ্ছে। তাহলে এইখানে 80 থেকে 87 পর্যন্ত আইপি অ্যাড্রেস আছে। ওকে, বুঝলাম এটা। এখন কেউ না বুঝে যদি চুপ থাকেন তাহলে কিন্তু আমার কিছু করার নাই, না বুঝলে আমি আবার আলোচনা করতে পারি। 192.168.1. এটা ধরেন 88 বললাম, /29 বললাম, এইটা 88/29। তাহলে এই নেটওয়ার্কে, আগের নেটওয়ার্কে যেমন আমাদের হোস্ট ছিল 80 থেকে 87 পর্যন্ত, এই নেটওয়ার্কে আমাদের হোস্ট হবে হচ্ছে 88 থেকে 95 পর্যন্ত, 95 তাই না?
জি আচ্ছা, তাহলে আমি যদি এই লাইনকে আবার লিখি অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 40, এটা আমরা ডিনাই করে দিলাম 192.168.1.0.0.7 এটা দিলাম। তাহলে এই দুই লাইন মিলে আমাদের 80 থেকে 95 পর্যন্ত হইলো, তাই না? 80 থেকে 95 পর্যন্ত হইলো। এখন এরপরে আরো কিছু আইপি আছে, আমাদের 100 পর্যন্ত ডিনাই করতে হবে। তাহলে এরপরে যদি আমি এই লাইনের নিচে আরো একটা লাইন এভাবে লিখি ডিনাই 192, আচ্ছা আপনারাই বলেন দেখি কি লিখলে ভালো হয়। 192.168 .89 1.89 1.89 96 হবে দাদা। ও না স্যার, সরি স্যার, 96 96 হবে, 96 হবে, 96 হবে, চলে গেছে, 89 30 হবে, চলতেছে, ঠিক বলছেন 96 দিয়ে /30 হবে। জি স্যার। এটা /30 দিব, সবাই একমত? হ্যাঁ না 30 30 দিলাম। এটার জন্য তাহলে আমাদের হোস্ট হলো এখানে 96 থেকে কত পর্যন্ত? 100 পর্যন্ত? 100 না 100 পর্যন্ত হয় নাই, 99 পর্যন্ত স্যার, 99 পর্যন্ত। 99 হয়ে যায়, তাহলে আমার তো দরকার 100 পর্যন্ত। তাহলে তাইলে এখানে আমি দাদা- লিখবো হ্যাঁ, আরেকটা অ্যাক্সেস লিস্ট 99 পর্যন্ত হয়েছে, 40 হয় নাই। ডিনাই 192.168.1.96 দিলাম। ওয়াইল্ড কার্ড মাস্ট দিব 0.0.0. কত? 3। ইয়েস। বাকি থাকলো আর কয়টা এই পর্যন্ত? আর একটা একটা আছে একটা বাকি আছে। তাহলে আমি এই একটাকে এইভাবে লিখে দিই ডিনাই হোস্ট সিঙ্গেল লিখে দিব আর কি। 192.168.100 /32 /32, ইয়েস। হোস্ট হুম। 100 লিখে দিলাম সরাসরি। এখন তাহলে আমাদের এইখানে দেখেন 80 থেকে 100 পর্যন্ত হইলো, কিন্তু আগেও আরো কিছু আইপি আছে 70 থেকে 79 পর্যন্ত। তাহলে এইটার দাদা, উপরে যদি আমি আরো একটা লাইন অ্যাড করি ডিনাই 192.168.1. হচ্ছে 72 ধরেন দিলাম /29 এইটা। তাহলে এই আইপিতে আমাদের হোস্ট আছে এখান থেকে 72 থেকে 79 পর্যন্ত, 79 তাই না? 72 জি। থেকে 79 পর্যন্ত আইপি অ্যাড্রেস এখানে আছে। তাহলে আরো কয়টা আইপি লাগে? 70 71 দুইটা, 70 71 দুইটা। তাহলে এই লাইনের জন্য আমরা যদি অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট 40 ডিনাই 192.168.1.72 0.0.0.7 এটা লিখে দিই, তাহলে হলো। তাহলে আমাদের স্যার, কয়টা লাইন? আচ্ছা দাদা, একটা হ্যাঁ। ছোট কোয়েশ্চেন আছে confusion, স্যার আমার। বলেন। ওই যে ওয়াইল্ড কার্ড মাসটা আমরা 7-3 এইটা কিভাবে বাইর করলাম, একটু যদি, আমি আসলে এটা বুঝতেছি না। আচ্ছা, এটা আমার হলো একটা কোয়েশ্চেন ছিল স্যার, করি স্যার। থেকে মানে 255 থেকে এই যে বিয়োগ। /29, এই /29 এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.248। জি। এইটাকে আমরা গ্লোবাল সাবনেট মাস্ক 255.255.255.255 এখান থেকে বাদ দিচ্ছি। বাদ ও, দিতে এটা বুঝছি, 0, মানে এটা 255 0, এটা থেকে 0, জি, এখানে জি, একটা জি, জি। 7 বুঝতে পারছি, সাত। বুঝতে পারছি, /30 এর জন্য এটা হচ্ছে 252, বুঝতে তখন পারছি। এটা হয়ে যায় 3। জি জি জি, ঠিক আছে? বুঝতে পারছি, থ্যাংক ইউ। আর একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। স্যার, যেহেতু লাস্টে স্যার যে /30 দিলেন, এটা কি এই জন্য দিলেন যেহেতু আমার 100, মানে আমার হচ্ছে আর 4টা লাগে আর কি, মানে 95 96 97, এই জন্য স্যার 4টার জন্য 30 করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু যদি 100 আরো বেশি fill up আইপি হতে লাগতো আমি আরো বড় সাবনেট। আরো বেশি হলে তাহলে আরো বড় করতে হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এখন আরো কিছু বাকি আছে, কিন্তু এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। দেখেন আমাদের এখানে কত পর্যন্ত? 72 পর্যন্ত আসছে। তাহলে আর বাকি আছে কত? 70 71 বাকি আছে না? এই 70 71 এর জন্য যদি আমরা সিঙ্গেল সিঙ্গেল দুটা লাইন লিখে দিই এখানে, এইটার জন্য একটা লিখলাম হচ্ছে 70, আর একটা লিখলাম এখানে 71, ব্যাস। তাহলে এখন এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখেন 70 থেকে 100 পর্যন্ত আইপি অ্যাড্রেস গুলো ডিনাই হবে, বাকিরা সবাই পারমিটেড হবে। আমি পারমিট এনে দিব নিচে, বাকিরা সবাই পারমিটেড হবে। বলেন এই কন্ডিশনের জন্য এই যে কয়টা লাইন লিখলাম সবাই বুঝলাম কিনা? কারো দাদা প্রশ্ন? হোস্টের ক্ষেত্রে আমাদের কি ওয়াইল্ড কার্ড মাস্টার দেওয়া লাগে না?
ইন্ডিভিজুয়াল যখন হোস্টের ক্ষেত্রে সামনে হোস্ট লিখি তখন ওয়াইল্ড কার্ড মাস্ক দেওয়া লাগে না। আর যদি আমরা এটা ওয়াইল্ড এটা কার্ড বুঝে মাস্ক না যে এটা দিতে সিঙ্গেল চাই, আইপি। হ্যাঁ আচ্ছা। বুঝে না এটা সিঙ্গেল আইপি, যদি আমরা হোস্ট না দিই তখন 0.0.0.0 এই ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হয়। হুম হুম হুম, ঠিক আছে, ঠিক আছে। দুইটা ফরম্যাটেই লেখা যায়, হয় আইপি উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক 0000 অথবা হোস্ট তারপরে আইপি। Okay. এখন এই কন্ডিশন অ্যাপ্লাই করলে 70 থেকে 100 পর্যন্ত ডিনাই হবে। সবাই ক্লিয়ার? আমরা 70 আর 71 এই দুটাকে একটা করতে পারি না, ওয়েলকাম মাস্ট 1 দিয়ে? পারি। আর তারপরে পারি। সেকেন্ড যে দুইটা আছে ওই দুইটাকে 16 করে দিয়ে একটা। আচ্ছা, এইবার তাহলে একটু হিসেবটা বুঝতে হবে। আপনি যেটা বলছেন এটা লজিক্যাল, যদি আমরা পারি অবশ্যই করব। এখন দেখেন, আপনি বললেন যে এই দুটা মিলে আমরা একটা করতে পারি কিনা, আমরা একটু চেষ্টা করে দেখি এই দুটা মিলে একটা হয় কিনা। এই দুটা মিলে যদি একটা করি তাহলে সিআইডি এর ভ্যালু কত হবে? ক্লিয়ার হবে 15 28 আর কি স্ল্যাশ 28 স্ল্যাশ নাকি ভ্যালু এখানে আমি 15 হবে? তখন কি লিখবো? 28 হবে। 192.168.1 ডট এখানে কি লিখবো? 72 লিখবো? 72 লিখবো, ওকে, 72 লিখলাম। 72 লিখলে 28 লিখবো, 28 28, লিখবো। তাই না? জি, স্ল্যাশ 28। আচ্ছা, আচ্ছা, এটা কি না সবাই না বুঝি? না, তাহলে হবে না, হবে না, না, কারণ 78 হবে। হবে না, হবে না? না 4 16 64, আমার যদি হ্যাঁ। 16 করে আসে 64 পরে হবে না এটা। তা এইটা যদি আমি লিখি তাহলে কি হবে? আপনার 64 থেকে কত পর্যন্ত চলে যাবে? 79 পর্যন্ত চলে যাবে, 79, জি জি জি, তাই না? হ্যাঁ 64 থেকে 79 পর্যন্ত 64 হবে। থেকে 79 পর্যন্ত চলে যাবে। 64 থেকে 79 পর্যন্ত, তখন আবার কি হবে? এই যে 64, 65, 66, 67, 68, 69, এই 6টা আইপি কে আবার এই গ্রুপ থেকে বের করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আলাদা করে এলাও করতে হবে নাকি? আলাদা করে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আলাদা করে অ্যালাউ শুধু করতে হবে। আমরা প্রথম দুটাকে আর কি এক ইসে করতে পারি, আর কি আচ্ছা, 1 দিয়ে। এর দেখেন এই যে 16 এর বুদ্ধিটা মাথায় আসছে, এটা কাজে লাগানো যাবে। দেখেন, এটা হলো 16 দিয়ে আপনি হিসেব করেন, এই দুইটাকে আপনি কম্বাইন করে এক করতে পারেন। এই দুইটা দেখেন, এই দুইটাকে যদি আমরা লিখি 192.168.1.80/28, এটা লেখা যায়। এই দুইটা হিসেব করে দেখেন, এখানে 80 থেকে 95 পর্যন্ত আইপি আছে। ওই যে 16 হিসেব করলেন না, 4 16 64, 5 16 80, 6 16 96, তাহলে আপনি এই 80 থেকে 95 পর্যন্ত এই দুইটাকে একটা গ্রুপে ফেলে দিতে পারেন, এইটাকে আনা যাবে না। কারেক্ট। হ্যাঁ বুঝতে ওইটা পারছেন? তাহলে আমি এই লাইনটা বাদ দিতে পারি। দেখেন, এই যে এই লাইনটা আসলে দরকার নাই, এই লাইনটা দরকার নাই, এইটা বাদ দিয়ে আমি যদি এইখানে ওয়াইল্ড কার্ড মাস্ক 15 করে দিই 15 তাহলে ও কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেল। ঠিক আছে না? উপরের দুইটাকে 1 করে দিয়ে একটা করা যাবে নাকি? উপরের দুইটাকে 1 করে দিয়ে একটা করে দেওয়া যাবে, হ্যাঁ। তাহলে এইখানে আমরা এই লাইনটাও বাদ দিতে পারি, এটা করে দেওয়া যাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে /31 এর হিসাব করলাম, /31 এর হিসাব। তাহলে এই যে দুইটা লাইন কমে গেল, তাতে কিন্তু লাভ আছে। পরীক্ষায় প্রশ্ন আসে এরকম, বলে যে অ্যাপ্লাই দিস কন্ডিশনস উইদিন এতগুলো স্টেটমেন্ট, 2টা 3টা স্টেটমেন্ট কমাই দিতে বলে। এখন আমরা এটাকে টোটালটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে আমরা কিছু আইপি অ্যাড্রেস চেক করে দেখি কি হয়। এই রাউটারে এখানে দেখি কি আছে, আগের এসিএল কত নাম্বার দিয়ে, 25 নাম্বার দিয়ে আছে। তাহলে আগেরটা তো থাকলোই, আমরা এটাকে একটা সেভ অ্যাজ করি। এটার এসিএল আমরা না মুছে এটাকে সেভ অ্যাজ করি, যা আছে থাক, স্ট্যান্ডার্ড এসিএল 2 এই নাম দিয়ে সেভ করি। পরে এখানে এই এসিএলটা প্রথম মুছে দিই, নো অ্যাক্সেস লিস্ট 25 দিয়ে এটা মুছে দিই। মুছে দিয়ে ওই যে যেটা লিখলাম ওইটা নিয়ে এসে এখানে পেস্ট করি, হলো। এবার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এই যে এখানে 25 ইন আছে, এখানে 40 ইন করে দিব। আমরা এখানে বলবো আইপি অ্যাক্সেস গ্রুপ 40 ডিরেকশন ইন, ব্যাস হলো। এখন আমরা একটু দেখি যে আমাদের এখানে এরকম আইপি অ্যাড্রেস কোনটা আছে কি।
এই 75 আছে, দেখি 75-এর কি অবস্থা, এখান থেকে বাইরে পিং হয় কিনা। পিং 199.168.1.1 পিং হয় না, আমরা এটাকে -t দিয়ে পিং, হচ্ছে না। এটার আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই একটু, 101 করে দিই। একশো এক করলে কি হয়? পায় না তো। আমাদের আগের 25 ACL এ কিছু ডিফাইন করা আছে, 101 ব্লক করা আছে। আগের এসএল তো নাই মনে হয়। এখানে আছে 40, আর এই হলো আমাদের এসএল। ও, আমরা তো পারমিটানি দিই না একটা, লাস্ট একটা লাইন লিখতে হয় না, কি পারমিটানি, এটা তো দিই নাই। এখন পাচ্ছে, যে পারমিটানি দেওয়ার পর থেকে পাচ্ছে। আচ্ছা, এইবার দেখতে হবে যে এটা 100 দিলে পায় কিনা। 100 দিলে পাওয়ার কথা না, পাচ্ছে না। আমরা আরো চেঞ্জ করি আস্তে আস্তে, কয়েকটা আইপি অ্যাড্রেস চেঞ্জ করি। এটা আমরা 91 দিই, পায় না। 69 দিই, পায়। তারপরে 69 তো পাওয়ারই কথা, 70 থেকে পাবে না, 70 দিই, পায় না। পাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা 70, 71 দেখলাম, 100 দেখলাম, তারপরে 91 না কত দেখলাম, মাঝখান থেকে আরেকটা দিই 88, 69 দিয়ে দেখলাম পায়, 101 দিয়ে দেখলাম পায়। দেখেন মাঝের গুলো আর পাচ্ছে না, তার মানে আমাদের এসসিএল টা ঠিক মতো কাজ করতেছে। এখানে আমরা যা বললাম রান, এখন এই এসসিএল টা ঠিক মতো কাজ করতেছে। বলেন, এটা আমরা সবাই ক্লিয়ার? স্ট্যান্ডার্ড এসসিএল আপনাকে এইভাবেই সাজাইতে হবে। ইচ্ছা মতো নেটওয়ার্ক আপনি নিবেন, সাব নেটওয়ার্ক নিবেন, পারমিটানি করবেন, দেখবেন ওই সাব নেটওয়ার্কের মধ্যে যারা আছে তারা ডিনাই হয়, বাকিরা এলাও হয় কিনা। এখন ধরেন এই যে কন্ডিশন আমরা লিখলাম, এই কন্ডিশনের মধ্যে আপনাকে স্পেসিফিক ভাবে বলা হলো যে 84 আইপি অ্যাড্রেসটা একজন ভিআইপি লোকের, তাকে এলাও করতে হবে। 70 থেকে 100 পর্যন্ত এই রেঞ্জ ডিনাই, বাট এর মাঝে একজন ভিআইপি লোক আছে, তার কম্পিউটার আইপি অ্যাড্রেস 84, তাকে এলাও করতে হবে। তাহলে কি করব? তাকে আলাদা করে পারমিট করে দিতে হবে নাকি? সেটা কোথায় দিব? ওইটা তো আমাদের কপি আছেই, তাই না? এরপরে এটা শুধু সবার পারমিট, সবার সবার উপরে দিয়ে দিব। হ্যাঁ, ওইটা সবার উপরে দিয়ে দিই। মানে সবার সে উপরে যেন কোনো গ্রুপের সাথে ইনক্লুড হয়ে না যায়, এই কারণে আমরা এই যে একটা পারমিট অ্যানি বললাম, এর উপরে একদম সবার উপরেই একদম সবার তাকে উপরে। স্পেসিফিক ভাবে অ্যালাউ করে দিব অ্যাক্সেস -list 40 পারমিট হোস্ট 192.168.1.84, এটা ঠিক সে আছে। প্রিভিলেজ পাইলো আর কি নাকি? হ্যাঁ, এখন এই লাইনটা যদি আমি এই লাইনের পরে লিখি কোনো অসুবিধা হবে না, এই লাইনের পরে লিখলেও অসুবিধা হবে না, কিন্তু এই লাইনের পরে লেখা যাবে না, কারণ এই আইপিটা তো এই লাইনের মধ্যে আছে, নিচের উপরে লিখলে তো ওর মধ্যে পড়ে গেল। তাই না? আগে আচ্ছা, লিখে এর দিতে উপরে হবে। কোথাও লিখতে হবে। আমরা সবার উপরে যদি দিয়ে দিই ইটস ওকে, কোনো সমস্যা নেই।
আর যদি আমরা নিচে মাঝখানে দিতে চাই, সিকোয়েন্স মেনটেন করতে চাই, যদিও জরুরি না সিকোয়েন্স মেনটেন করা, সেক্ষেত্রে আমাদেরকে হিসেব করে দিতে হবে এই আইপিটা কোন সাবনেটের মধ্যে আছে, যে সাবনেটের মধ্যে আছে তার উপরে এই অ্যালাউটা করতে হবে। আমরা এটাকে কপি করে ফেলি, কপি করে আবার এখানে যাই, এখানে গিয়ে কনফিগার টার্মিনাল, এটা দিয়ে নো অ্যাক্সেস লিস্ট 40 ওটাকে তুলে দিই, দিয়ে এই কন্ডিশন আবার আমরা অ্যাপ্লাই করে দিই, দিলাম। এখন আমরা যদি কোনো একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেসটা 84 করে দিই, দেখি সে অ্যালাউ হয় কিনা। 84 পিং 199.168.1.2 দেখেন পায়। এটাকেই যদি আমরা -t দিয়ে ট্রাই করি, তাহলে এই পিংটা চলছে। এখন যদি একে আমি 84 না করে 83 করি, তাহলে আর ও পিং পাবে না। 85 করি, পিং পাবে না। আমরা একটু টেস্ট করবো পায় কিনা, দেখেন পাচ্ছে না। আবার 85 করি, হচ্ছে না। 84 করি, তাহলে পাবে, পাচ্ছে। তার মানে কোনো একটা সাবনেটের মধ্যে যদি কোনো আইপি থাকে, সেই আইপি কে যদি আলাদা গ্রুপ করতে হয়, তাহলে তার জন্য আলাদা করে একটা কমান্ড দিতে হয়। আমরা সেটা এখানে দিয়ে দিলাম, সবার উপরে 84 এর জন্য একটা কন্ডিশন লিখে দিলাম। ব্যাস, 84 থেকে কোনো ট্রাফিক আসলে সে প্রথম লাইন দিয়েই অ্যালাউ হয়ে যাবে, আর বাকিরা যে যা কন্ডিশন অনুযায়ী আছে সে দাদা ঠিক অনুযায়ী করবে। জি, একটা ছোট্ট কোয়েশ্চন, এখন সাপোজ আমি 84 85 দুইটাকেই যদি করতাম, তাইলে কি আমি এটা ওয়াইল্ড কার্ড মাস্কের মতো লিখতে পারতাম? যে 70 যেরকম ডিনাই করছিলাম, ওইরকম কি হ্যাঁ আমরা পারমিট দিয়ে হ্যাঁ, 1001 ওয়ান দিয়ে দিতে পারতাম। 1 দিতে হ্যাঁ পারতাম? ওয়ান দিলে 84 85 হতো। হুম। 1 দিলে 84 85 হইতো। আবার যদি ইয়ে করতে চাইতাম, আপনার ধরেন 83 84 যদি করতাম, হ্যাঁ, তাহলে 83 দিয়ে 1 দিয়ে দিতাম নাকি? না, তাহলে আবার দুটো আলাদাই লিখতে হইতো। ও তখন আবার আলাদা লিখতে হতো। হ্যাঁ, কারণ ও আপনি যেহেতু হচ্ছে 82 83 হইলে 1 দিয়ে লেখা যাবে, ঠিক আছে? 82 83 লেখা যাবে, 84 85 লেখা যাবে, কিন্তু 83 আর 84 যদি হয় তাহলে দুটো আলাদাই লিখতে হবে। 83 84 আগেরটা বেজে হবে না। মানে 83 84 যদি আমি 83 লিখে 1 লিখি, তখন আর সে নিবে না। না, মানে তখন হচ্ছে 83 লিখে 1 লিখলে 82 আর 83 হয়ে যাবে একসাথে, ও বুঝছি, ঠিক মানে সে আছে? আগে মানে ওই বুঝছি, বুঝতে পারছি। আরেকটা জিনিস দেখেন, যে এইখানে যখন আমরা কমান্ড লিখি, ধরেন এই যে এখানে আমি লিখছি নেটওয়ার্ক অ্যাড্রেস, লিখছি না এটা, জি, এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আমি যদি এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস না লিখে, ধরেন আমি এখানে 87 লিখে কমান্ড দিলাম, এই ওয়াইল্ড কার্ড মাস্ক 87 কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস না, না 87 80 থেকে ব্রডকাস্ট তাও কাজ অ্যাড্রেস না। করবে। রাউটার কিন্তু বুঝবে যে আসলে কোন গ্রুপটার কথা বলছে। ওই যে ওয়াইল্ড কার্ড মাস্ক আছে, ওই ওয়াইল্ড কার্ড মাস্ক থেকেই রাউটার বুঝতে পারবে যে আমি কোন গ্রুপের কথা বলেছি। দেখেন কথা বলছে। সে তখন এই কন্ডিশন, ওইভাবেই ধরে নিবে। হ্যাঁ, এই নো অ্যাক্সেস লিস্ট 40 করে দিই, নো অ্যাক্সেস লিস্ট 40 দিয়ে এসিএলটা মুছে দিলাম, মুছে দিয়ে আবার এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার সময় দেখেন আমি কিন্তু এখানে 87 লিখে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ। এখন দেখেন এখানে ডো শো রান লিখি, রাউটার কি দেখায়, এই লাইনটা দেখেন, রাউটার কি 87 দেখায়? না, একটি দেখায় 80। 80 দেখায়। তার মানে কি, আপনি 80 থেকে 95 পর্যন্ত যে কোনো আইপি লিখলে যদি আপনি ওয়াইল্ড কার্ড মাস্ক দেন /15, রাউটার বুঝবে এটা 80 নেটওয়ার্ক। আপনি যদি ওয়াইল্ড কার্ড মাস্ক দেন .7, ঠিক আছে, .7 যদি ওয়াইল্ড কার্ড মাস্ক লিখেন, তখন রাউটার কিন্তু বুঝবে এটা কোন নেটওয়ার্ক। ওই ওয়াইল্ড কার্ড মাস্ক থেকে সে ক্যালকুলেশন করে বুঝে নিতে পারে যে আপনি কোন নেটওয়ার্কের কথা বলছেন। আমি 87 লিখি আর এখানে 89 লিখি, যাই লিখি, এই ওয়াইল্ড কার্ড মাস্ক দেখে এইটুকু ক্যালকুলেশন করে রাউটার বুঝতে পারে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এবং এখানে সরান দিলে সে কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটাই দেখায়। বুঝতে এটাই পারছি, ঠিক আছে। বুঝতে পারছি। ঠিক আছে ব্যাপারটা? জি, এখন স্ট্যান্ডার্ড দাদা এসিএল দাদা একটু কোশ্চেন আছে। জি বলেন। তো দাদা এই যে 84 আইপি যেটা আমরা পারমিট করছি, এটা কি আমরা অন্য গ্রুপে রেখে পারমিট করতে পারতাম না? মনে করেন যেখানে তো লিখছেন 40, সেটা আমি যদি 50 দেই, মানে হ্যাঁ, আমি সেই জিনিসটা একটু কনফিউশন লাগতেছে আমার কাছে ব্যাপারগুলা।
মানে আপনি হচ্ছে এইখানে যে 40 দিয়ে আমি যে গ্রুপ করলাম, এই গ্রুপ না করে আপনি অন্য একটা গ্রুপ করে এটাকে অ্যালাউ করতে চাচ্ছেন, তাই চাচ্ছেন? হ্যাঁ, আমি চাচ্ছি যে আমি 84 আইপিটাকে যদি আমি অন্য একটা গ্রুপ করে পারমিট করি, এভাবে হ্যাঁ, হবে কিনা? হবে না, হবে না, দেখেন কেন হবে না। আপনি ধরেন এইটার জন্য অন্য একটা নাম্বার দিলেন, 50 দিলেন, বোঝেন ব্যাপার, হুম, 50 জি। দিলেন, তাহলে রাউটারের ইন্টারফেসে আপনি হয় 40 না হয় 50 যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারবেন। কারণ রাউটারের ইন্টারফেস দিয়ে ট্রাফিক ডিরেকশন হচ্ছে এইটা, এই ডিরেকশনে গিগাবিট 0/0 একাধিক এসিএল অ্যাপ্লাই করা যাবে না। রাউটারের পোর্টে পার ডিরেকশনে একটা মাত্র এসিএল অ্যাপ্লাই করা যাবে। আপনাকে সেখানে হয় 40 অ্যাপ্লাই করতে হবে, না হয় 50 অ্যাপ্লাই করতে হবে। আপনি আবার এটা চিন্তা করতে পারেন যে আমি এইখানে 40 কে ইনবাউন্ড অ্যাপ্লাই করে দিলাম এখানে, আর এইখানে 50 কে আউটবাউন্ড অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, হুম তাহলে তো 450 ওই যে ওই আইপিটা অ্যালাউ হয়ে গেল, হুম হুম 84 আইপিটা অ্যালাউ হলো। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি এখানে 40 ইনবাউন্ড অ্যাপ্লাই করে দিলেন, 84 ইজ ইনক্লুডেড হেয়ার। কাজেই রাউটার তার গিগাবিট 0/0 পোর্টে 84 কে ঢুকতেই দিবে না। বুঝতে পারছেন আচ্ছা, ব্যাপারটা? আপনি পরে বুঝতে যদি পারছি। অ্যালাউ করেনও আলটিমেটলি কোনো লাভ নাই, কারণ লাভ না, 84 এর হ্যাঁ, রিকোয়েস্ট ওই নিলে তো পর্যন্ত যাবেই না, ও এই এখানেই দিকে আটকে যেতে যাবে। হবে না। আচ্ছা, ঠিক আছে? ওকে। এই জন্য একই কন্ডিশনের মধ্যেই লিখতে হবে, ওয়ে নাই। তার মানে ইন অথবা আউট যে কোনো ক্ষেত্রে আমাকে একটাই অ্যাসাইন করতে পারবো গ্রুপ। একটা অ্যাসাইন করতে হবে। আবার যদি আপনি উল্টাই অ্যাপ্লাই করেন, চিন্তা করেন যে ঠিক আছে তাহলে আমি এখানেই 40 কে আউটবাউন্ড অ্যাপ্লাই করি, আর এখানে 50 কে ইনবাউন্ড অ্যাপ্লাই করি। হ্যাঁ, তাহলে 50 এটা 84 কে পার করে দিল, কিন্তু লাভ কি, এইখানে গিয়ে তো আবার আটকে যাবে, আটকে যাবে। হুম হুম, তাই না? বুঝতে এখানে এখন পারছি। ইন হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যখন আটকে গেছে। আউটবাউন্ডে সে বেরোতে চেষ্টা করবে তখন তো এই এসিএল তাকে আটকে দিবে। কাজেই হুম, একই নাম্বারের মধ্যেই কন্ডিশনকে লিখতে হবে, গ্রুপ থেকে তাকে আলাদা করে বের করতে হবে। তার জন্য এই যে উপরে আমরা যেভাবে লিখলাম এইভাবে লিখতে হবে, এবং নাম্বার সেমই থাকবে। ঠিক আছে, নাম্বার সেমই থাকবে, 40 দিয়েই জি। লিখতে হবে। আর কেউ অন্য কোনো প্রশ্ন? আচ্ছা, যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এটাকে এই নামে সেভ করি। আচ্ছা এটা দাদা, হ্যাঁ, ছোট্ট একটা প্রশ্ন। আচ্ছা, আমরা তো দেখলাম যে যে কোনো একটা স্পেসিফিক হোস্টকে আমরা অ্যাক্সেস ডিনাই এর উপর আমরা লিখে ওটাকে আমরা কি করে দিতে পারি, হ্যাঁ, পারমিশন দিয়ে দিতে পারি বা অ্যালাউ করে দিতে পারি। হ্যাঁ। কিন্তু আমরা অ্যাক্সেস লিস্ট ওই যে এনি, এইটা আমরা পারমিট এনি এইটা আমরা কেন লিখতে পারি না? নাকি রুলই এইটা যে ডিনাই আগে লিখতে হবে আর এনিটা যদি থাকে তাহলে এনি পরে লিখতে হবে, পারমিট এনি? আচ্ছা, মানে আমরা আপনি পারমিট আনি ডিনাই আনি যে কোনোটাই করতে পারেন, কোনো অসুবিধা নেই, ডিপেন্ড করবে আপনার কন্ডিশন কি চায়। হ্যাঁ, কন্ডিশন আমাদের চাচ্ছে যে আমরা 70 থেকে 100 পর্যন্ত এই আইপি গুলোকেই স্পেসিফিক ডিনাই করব, আর বাকিরা পারমিট হবে। না হ্যাঁ, দাদা, আমি চাইলেই কি এখন অ্যাক্সেস লিস্ট 40 পারমিট এনি এইটা কি আমি সবার উপরে লিখতে পারবো না, বা না, পারবো? আমি এটা জানতে পারবো না। চাচ্ছি। এটা পারবো না কেন, এই লাইনটাই যদি সবার উপরে চলে যায়, হ্যাঁ, এটাই আমি ধরেন নিল পারমিট এনি সবার উপরে দিলাম, তাহলে এই যে ডিনাইয়ের গ্রুপগুলো, এই ডিনাইয়ের এগুলা এগুলা আর আইপি এরা তো ধরবেই না। এনির মধ্যে আছে, বুঝছি, ওরা তাহলে পারমিশন পেয়ে যাবে, পরে এই লাইনগুলো আলটিমেটলি কোনো কাজই করবে মানে নাল হয়ে যাবে আর কি, এটার আর না, কোনো নাল হয়ে যাবে। হ্যাঁ, ভ্যালু থাকলো না। বুঝতে ভ্যালু পারছি, থাকবে, বুঝতে সেটাই। পারছি, বুঝতে পারছি, জি। আচ্ছা, এখন আমরা এই এসিএলটাকে একটু সেভ অ্যাজ করবো আরেকটা নাম দিয়ে। এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড নেমড এসিএল। স্ট্যান্ডার্ড নেমড এসিএল এই নাম দিয়ে সেভ করব, এই নাম দিয়ে সেভ করলাম, এটা আলাদা একটা ফাইল হলো। আচ্ছা, নেমড এসিএল এবং নাম্বারড এসিএল এই দুইটার কন্ডিশন একদমই একরকম। নেমড এসিএল এবং নাম্বারড এসিএল, এই যে আমরা নাম্বারড স্ট্যান্ডার্ড শিখলাম, এখন যদি নেমড স্ট্যান্ডার্ড শিখতে চাই, কন্ডিশন একই রকম, শুধু এসিএল লেখার ধরনটা আলাদা। ধরনটা হচ্ছে যে আমরা এসিএল এর মধ্যে এই যে অ্যাক্সেস লিস্ট 40, অ্যাক্সেস লিস্ট 50 এরকম কন্ডিশন গুলো লিখতেছি নাম্বার দিয়ে, যখন আমরা নেমড এসিএল লিখবো তখন প্রত্যেক লাইনে লাইনে এই নাম্বার গুলো লেখা যাবে না, এই নাম্বারগুলো প্রত্যেক লাইনে থাকবে না। পারমিট ডিনাই থেকে পরবর্তী যে অংশটা আছে
এই অংশটা সেম থাকবে। এই নাম্বার 25, 10, 40 এগুলো দিয়ে আমরা রাউটারকে বুঝিয়ে দিচ্ছি যে এটা একটা স্ট্যান্ডার্ড এসিএল। যখন আমরা নেমড এসিএল লিখবো তখন নাম্বারের পরিবর্তে আমরা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করব একটা নাম দিয়ে। দেখেন সেটা কিরকম, এটাকে আমরা একটু কপি করে ফেলি। এটা কপি করলাম, করে আমাদের যে প্যাকেট ট্রেসার ফাইলটা আছে এই ফাইলটাতে আমরা যাই। এই ফাইলে গিয়ে ওই এসিএল আগেরটা তুলে দিব, নো অ্যাক্সেস লিস্ট 40। এসিএল এবার মুছে যাবে। এসিএল মুছে গেলে এরা নিশ্চয়ই এবার পিং পাওয়া শুরু করতে পারছে। এখন আমরা এখানে এসিএল নতুন করে লিখবো নাম দিয়ে। প্রসেস হচ্ছে আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড। আমি এখানে বলেই দিলাম যে এটা একটা স্ট্যান্ডার্ড এসিএল। আর আগে কি করতাম, 40 দিয়ে বুঝিয়ে দিতাম যে এটা একটা স্ট্যান্ডার্ড এসিএল। এখন আমি বলে দিলাম আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড। এরপরে একটা নাম দিতে হবে এটা। এই যে বলেছে একটা ওয়ার্ড দিতে হবে, এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাক্সেস লিস্ট নেম। এইটা আপনি ধরেন লিখলেন টেস্ট, বা আপনি আপনার ইচ্ছা মতো নাম দিলেন, আপনার অফিসের নাম দিলেন, হোয়াট এভার ইট ইজ দিতে পারেন। বাট এই নামটা কেস সেনসিটিভ, আমি টি ক্যাপিটাল লিখেছি, বাকিগুলো স্মল লিখেছি, পরেও গিয়ে একইভাবেই লিখতে হবে। আমি লিখতাম আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড টেস্ট, এটা লিখলাম। আর আগে কি করতাম, প্রত্যেক লাইনে লাইনে নাম্বার দিতাম, নাম্বার দিয়ে রাউটারকে বুঝিয়ে দিতাম এটা স্ট্যান্ডার্ড এসিএল। এখন আমি এখানে লিখে দিয়েছি, কাজে আর নাম্বারটা দরকার হবে না। এখানে দেখেন আসছে কনফিগ স্ট্যান্ডার্ড এনএসিএল। এনএসিএল মানে হচ্ছে নেমড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আমরা একটা স্ট্যান্ডার্ড নেমড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট লিখতেছি। এইবার কন্ডিশন গুলো আমি এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, ব্যাস কন্ডিশন গুলো সব পেস্ট হয়ে গেল। তাহলে প্রত্যেকটা লাইনে যে অ্যাক্সেস লিস্ট 40 অ্যাক্সেস লিস্ট 40 ছিল, এইগুলো শুধু আমরা বাদ দিয়ে দিলাম। এবার আমরা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 তে যাব। সরি, এখানে একটা ডি পড়ে গেছে, এই ডিটা হবে না, 0/0। এখানে বলবো আইপি অ্যাক্সেস গ্রুপ, আগের মতোই নাম্বার না দিয়ে এবার আমরা দিব টেস্ট, এবং ডিরেকশন হচ্ছে ইন। ব্যাস অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এই কম্পিউটারের পিং বন্ধ হয়ে গেছে, আর এইটার পিং নিশ্চয়ই চলছে, এর পিং চলছে, ওরটা বন্ধ হয়ে গেছে কারণ ও ডিনাই গ্রুপের মধ্যে আছে। আগে যে কাজগুলো হচ্ছিল এখন ঠিক একই কাজ হবে, চেঞ্জ হলো আমাদের এসসিএল লেখার ধরনে। আমরা এইখানে গিগাবিট 0/0 পোর্টে আগে নাম্বার দিয়ে ইনবাউন্ড এসিএল অ্যাপ্লাই করতাম, এখন তার পরিবর্তে একটা নাম দিয়ে অ্যাপ্লাই করব। আর এই নামের ব্যাখ্যাটা আমরা দিয়ে আসছি এখানে, আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড। এখানে একটা নাম জেনারেট করেছি। এইবার প্রত্যেক লাইনে কন্ডিশন কি কি হবে এটা বলে দিয়েছি। আগে প্রত্যেক লাইনে কন্ডিশনে অ্যাক্সেস লিস্ট এবং নাম্বার লিখতাম, এখন ওইটুকুই শুধু বাদ। বাকি কন্ডিশন সেম, আপনার সাবনেটিং এর অ্যাপ্লাই করা, তারপরে ওয়াইল্ড কার্ড মাস্কের অ্যাপ্লাই করা, এসিএল এর কন্ডিশন গুলো উপরে নিচে কোনটা কি যাবে সেগুলো সব আগের মতো, শুধু নাম্বারের পরিবর্তে একটা নাম ইউজ করা। এই স্ট্যান্ডার্ড এসিএল যখন আমরা নেম করব তখন আমরা নাম দিয়ে কনফিগার করব, যখন নাম্বার করব তখন প্রত্যেক লাইনে নাম্বার করতে হবে। নাম দিলে এই গ্রুপের নাম এটা, এই টোটাল গ্রুপ, এখানে 10টা লাইন লিখলাম, এই 10 লাইনের নাম হচ্ছে এটা। রাউটারের ইন্টারফেসে গিয়ে আমরা এই নাম্বারটাই, এই নামটাই অ্যাপ্লাই করি। আর যখন নাম্বার দিই, প্রত্যেক লাইনে নাম্বার দিই, ওইটা গ্রুপ নাম্বার, ওই গ্রুপ নাম্বারটাই ইন্টারফেসে গিয়ে অ্যাপ্লাই করি। এইটুকুই পার্থক্য, শুধুমাত্র অ্যাপ্লাই করার ধরনের পার্থক্য, আর কোনো পার্থক্য। বলেন বুঝতে পারলেন কিনা এটা? জি দাদা, বুঝতে পারছি। নাম্বার এসিএলটা যদি ভালো করে প্র্যাকটিস করেন, নেমড এসিএল কোনো ব্যাপারই না। নেমড এসিএল কন্ডিশন গুলো তো সে আগের মতো, একই জিনিস, নাম্বারের শুধু সেইভাবে, শুধু লেখা হ্যাঁ আছে। বলছে নেমড এসিএল তো কন্ডিশন গুলো তো একই, শুধু একই। হুম। নাম্বারের জায়গায় শুধু নাম লিখতেছে। নাম্বারের জায়গায় শুধু নাম, কাজে আপনাকে কন্ডিশন গুলো বোঝার জন্য যা যা আগে পড়তে হয়েছে সবই ঠিক আছে, যা লিখেছেন সবই ঠিক আগে আছে। শুধু কন্ডিশন লেখার সময় আমরা জাস্ট নাম্বারটা দিয়ে দিতাম, এখন আর এখন আমরা আগে নেমটা ডিফাইন করে এসে তারপরে নেমের আন্ডারে আমরা Condition কন্ডিশন গুলো গুলো দিয়ে হ্যাঁ, দিই সবগুলো। এটাই। হ্যাঁ। এটা 40 দিয়ে বোঝানো হতো এই গ্রুপের মেম্বার, এখন নাম দিয়ে বোঝানো হচ্ছে এই গ্রুপের মেম্বার। হ্যাঁ 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 সেটাই। আগে আমরা 1 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার ইউজ করতাম রাউটারকে বোঝানোর জন্য, যেটা স্ট্যান্ডার্ড এসিএল। আর এখানে আমরা সরাসরি লিখেই দিয়েছি যে এটা একটা স্ট্যান্ডার্ড এসিএল। আগামী দিন যেমন আমরা এক্সটেন্ডেড এসিএল করব, তখন আমরা এখানে লিখে দেবো এক্সটেন্ডেড। আর যদি নাম্বার দিয়ে করি তখন আমরা 100 থেকে 199 পর্যন্ত কোনো নাম্বার ইউজ করবো রাউটারকে বোঝানোর জন্য, যেটা এক্সটেন্ডেড এসিএল। বুঝতে পারছি দাদা।
ঠিক আছে। আচ্ছা, এইটা সেভ থাকলো। আমরা এই টপোলজিটাকে একটু রিডিজাইন করে রাখি। হ্যাঁ, এটাকে সেভ অ্যাজ EXTENDED এক্সটেন্ডেড নাম্বারড এসিএল, এই নাম দিয়ে এটা সেভ করে রাখি। কিন্তু এখানে কোনো এসিএল থাকবে না, এসিএল এর কন্ডিশন গুলো আমরা নেক্সট ডে লিখবো। এখানে এটাকে ব্ল্যাঙ্ক করে দেবো, এসিএল নো লিখে আমরা এই লাইনটা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে কন্ডিশন গুলো সব মুছে যাবে একসাথে। ব্যাস, এখন এসিএল মুছে গেল, পিং পাই। ওকে, এখন আমরা এই টপোলজিটাকে জাস্ট একটু রিডিজাইন করব। দেখেন এখানে আমরা দুইটা সার্ভার নিব। এটা হলো সার্ভার, এই সার্ভারটা একটা এখানে দিব আর একটা এখানে দিব। এই দুই নেটওয়ার্কে দুইটা সার্ভার, এই দুইটা সার্ভারকে আমরা স্ট্রেট কেবল দিয়ে একটা এই সুইচে কানেক্ট করে দিব আর একটা এই সুইচে কানেক্ট করে দিব। ব্যাস, দুইটা কানেক্ট হলো। এখন এদেরকে আইপি অ্যাড্রেস দিব। ধরেন এটাকে আমরা বলবো এটা yahoo.com। আমরা এখানে yahoo.com একটা ডোমেইন তৈরি করে নিব, যার আইপি অ্যাড্রেস হচ্ছে 198.168.1.100, এরকম একটা আইপি অ্যাড্রেস দিলাম। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি দাদা, জি। ওকে, শুনতে পাচ্ছি। এটাতে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে গিয়ে আমরা আইপি সাবনেট মাস্ক এবং গেটওয়ে দিয়ে এটাকে নেটওয়ার্কে নিয়ে নিলাম। এইটাকে আমরা বলবো facebook.com। এটা এর একটা আইপি অ্যাড্রেস হবে ওই আগের নেটওয়ার্কের মতোই, এটার আইপি অ্যাড্রেস আমরা বলবো হচ্ছে 201 এর আইপি 201। এটা হলো facebook.com। এটার উইন্ডোতে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে এটার আইপি অ্যাড্রেস হবে 198 না 201। দেন এটা সাবনেট মাস্ক এবং গেটওয়ে দিয়ে একে নেটওয়ার্কে নিয়ে নিলাম। আমাদের এই দুইটা হলো ওয়েবসাইট, একটা yahoo.com আমাদের ওয়েবসাইট আর একটা facebook.com ওয়েবসাইট। আমাদের এখন শিখতে হবে এই নেটওয়ার্ক থেকে ভিন্ন ভিন্ন আইপি কে আমরা বিভিন্ন সার্ভিস বন্ধ করে দিব। বিভিন্ন সার্ভিস, ওয়েবসাইট ব্রাউজ করা বন্ধ করে দিব, পিং করা বন্ধ করে দিব। ঠিক আছে, ওয়েবসাইট ব্রাউজ করা, পিং করা, এগুলো বন্ধ করে দিব। এখন আমাদের এখানে, আচ্ছা এখানে কি কনফিগারেশন আছে এটা আমরা একটু পরে দেখি। তার আগে দেখি এই যে দুইটা সার্ভার নিলাম, এই সার্ভার গুলোকে আমরা কি ধরনের সার্ভার হিসেবে ইউজ করি। আমরা এই সাইটটাতে যাই, এখানে গিয়ে আমরা এটাকে একটা পিং করি, পিং 198.168.1.100, ওই সার্ভারটাকে পিং করা যায় কিনা, দুইটা সার্ভারকে একটু টেস্ট করবো আমরা। যেহেতু রাউটিং করা আছে, এসিএল নাই, ইজিলি পাওয়ার কথা। হ্যাঁ, পিং করবে। ঠিক পাবে সত্যি। প্রথম পিংটা মিস করবে, তারপরে পাবে, পাচ্ছে। আর একটা কম্পিউটার থেকে আমরা ওয়েবসাইট ব্রাউজার ওপেন করবো। এই যেটা, এটা হলো ওয়েব ব্রাউজার। যখন আপনি ওয়েব ব্রাউজারটা ওপেন করবেন তখন পিসিটা একটু স্লো হয়ে যাবে, একটু সময় নিবে এটা আসতে, কয়েক সেকেন্ড টাইম নিবে। এবং ওই সময় আপনি অন্য কিছু ক্লিক করলে অন্য কোনো কাজ করবে না, মনে হবে পিসি হ্যাং হয়ে গেছে। এটা হলো ওয়েব ব্রাউজার। এই ব্রাউজারে গিয়ে আমরা লিখবো আইপি অ্যাড্রেসটা, এটা 201। এটাকে আমরা গো দিই, তাহলে এটা ব্রাউজ হবে, ওয়েবসাইট ব্রাউজ হচ্ছে। এখানে যদি আমরা 198 লিখি, সরি 98, তাহলে এটাও ব্রাউজ হবে। কিন্তু দুইটা সার্ভারের মধ্যে একই এইচটিএমএল কোড থাকাতে চেঞ্জটা বোঝা যাচ্ছে না আমরা কখন কোন সার্ভারে আছি। এই কারণে আমাদের এই সার্ভারে গিয়ে এইচটিএমএল কোডটা একটু চেঞ্জ করে দিতে হবে। এই সার্ভিসেসে যাব, এইচটিটিপি তে index.html এই ফাইলটা আমরা প্রথমে দেখি।
এইটাকে একটু এডিট করব। HTML কোড এডিট করা কি জানেন? টুকটাক, খুব বেশি নলেজ লাগবে না, হালকা লাগবে। এই যে এই নামটা সিসকো প্যাকেট ট্রেসার, এটা দেখাচ্ছে, এটা আমরা চেঞ্জ করে এখানে লিখে দিব facebook.com। এর আগে পরে লেস দেন গ্রেটার দেন চিহ্ন যেগুলো আছে এগুলোকে HTML ট্যাগ বলে, ট্যাগ কেটে দেওয়া যাবে না। আমরা এইখান থেকে ফন্ট সাইজটা 2 আছে, এটাকে 4 করে দিব, তাহলে এটা একটু বড় দেখাবে ফন্টটা। এবার এটাকে আমরা সেভ করে দিলাম। এটা সেভ চাইবে, ইয়েস চাইবে, আমরা ইয়েস দিব, তাহলে এটা সেভ হবে। এখনো সেভ হয় নাই, এখন এটা ইয়েস চাইলো, আমরা সেভ করে দিলাম। ব্যাস, এবার এই সার্ভারে কাজ করবে। এই সার্ভারেও সার্ভিসেস http index.html, এই অংশটা মুছে দিব সিসকো প্যাকেট ট্রেসার। কেয়ারফুলি মুছতে হবে, আগে পরে লেস দেন গ্রেটার দেন যেন কিছুই কেটে না যায়। আর এই যে এইটা ফন্ট সাইজ 2 কে 4 করে দিব, এখানে ওই যে আগে পরে সিঙ্গেল কোটস আছে ওগুলো তুলে দিলে ঠিক মতো কাজ করবে না HTML কোড। এই ব্লুটাকে রেড করে দিই, দুইটা দুই কালার থাক। এবার এটাকে সেভ করি। এখন আমরা যদি ওয়েবসাইট ব্রাউজ করি ওই ক্লায়েন্ট কম্পিউটার গুলো থেকে, তাহলে ঠিক মতো চেঞ্জটা বোঝা যাবে, তখন আমরা চেঞ্জটা বুঝতে পারি না। এখন দেখেন এই কম্পিউটার থেকে আমরা ব্রাউজ করতেছিলাম, এটাকে আবার গো বাটন চাপলে এটা দেখাবে yahoo.com, 198 এরটা yahoo.com। আরেকটা হচ্ছে এখানে 201, এটা যদি আমরা গো বাটন চাপি এটা দেখাবে facebook.com। এখন আমরা বুঝতে পারি কখন কোন সার্ভারে আছে, বুঝতে পারলাম। এখন আমি চাই এখানে yahoo.com লিখে ব্রাউজ করতে, দেখেন দেখাচ্ছে হোস্ট নেম আনরিজলভ। আমরা এই কম্পিউটার থেকে দুইটা সার্ভারকে পিং করতে পারলাম, কিন্তু এখন আমি এই আইপি না লিখে ডোমেইন নেম লিখে পিং করতে চাই, লিখতে চাই yahoo.com, দেখেন হচ্ছে না। লিখতে চাই facebook.com, হচ্ছে না। পিং রিকোয়েস্ট কুড নট ফাইন্ড হোস্ট facebook.com, কুড নট ফাইন্ড হোম হোস্ট yahoo.com, সে এই হোস্ট গুলো খুঁজে পাচ্ছে না। এখন কি করতে হবে, কোনো আইডিয়া আছে কারো? পরামর্শ দিন কারো আইডিয়া থাকলে। ডিএনএস ডিএনএস লাগবে। অ্যাপ্লাই কি করতে হবে? ডিএনএস অ্যাড করতে হবে। ডিএনএস এর কি DNS কাজ? হ্যাঁ। ডিএনএস না থাকলে কি সমস্যা? DNS ডোমেইন হচ্ছে নেম, আইপি ডোমেইন নেম, অ্যাড্রেসকে ডোমেইন নেমে আইপি কনভার্ট টু করে। ডোমেইন নেম কভার করে। ওকে, আমরা যদি একটা কম্পিউটারের ডিএনএস এর আইপি অ্যাড্রেসটা না দিই, আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং গেটওয়ে, এই ভ্যালুগুলো দিই, তাহলে কি ওই কম্পিউটার ইন্টারনেট পাবে? কমিউনিকেশন করবে না, ইন্টারনেট আসবে কিন্তু ইন্টারনেট পাবে, communication করবে কিন্তু না। আমরা আইপি Communication দিয়ে করবে। তখন আইপি দিয়ে ব্রাউজ করতে হবে আর কি। হ্যাঁ, ওই ডোমেইন নেম দিয়ে আমরা ব্রাউজ করতে পারবো না। ব্রাউজ করতে Right. পারবো না। যেমন আমরা এখানে যদি কমান্ড প্রম্পটে যাই, তাহলে আমি যদি এই কম্পিউটার থেকে ডিএনএস তুলে দিই, এই yahoo.com লিখে পিং করলে সে বলবে হোস্ট খুঁজে পাচ্ছে না। না, তখন আমাকে পিং করতে হবে এইটা লিখে 74.6.231.21, এইটা লিখে পিং করতে হবে, যেটা আসলে একটা হিউম্যানের পক্ষে ইম্পসিবল, কারণ আমরা এরকম ভাবে ডোমেইনের না আইপি গুলো জানি না। আমরা নাম দিয়ে যত সহজে ইন্টারনেট অ্যাক্সেস, এগুলো তবে চেঞ্জও হয়ে যায়, হ্যাঁ আইপি চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ অনেক আইপি আছে, চেঞ্জ চেঞ্জ তো হয়ে যেতে হবেই। দেখেন এক ইয়াহুর কতগুলো আইপি আছে, এখানে যদি আমরা ns lookup দিই, ns lookup yahoo.com, তাহলে দেখেন 6টা আইপি এখানেই দেখাচ্ছে, আরো আছে। দেখাচ্ছে। আপনি যদি এখানে yahoo.com কে www দেন .yahoo.com, আরো কতগুলো আইপি দেখাচ্ছে, দেখেন এগুলোর সাথে একটারও মিল নেই, ঠিক আছে। আবার m.yahoo.com দেন, web.yahoo.com দেন, অনেক আইপি আছে। এই অনেক আছে। আবার আমরা যে সব আইপি আমাদের দেশ থেকে অ্যাক্সেস করতে পারি এমন না, আমাদের দেশ থেকে কতক্ষণ কোন আইপিতে যেতে পারবো এগুলো রেস্ট্রিকশন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ডিভাইসের অনেক আইপি আছে, যে এখন একটা ডিভাইসে ধরেন একটা আইপি থাকে, কিন্তু ওই আইপি তো আমাদের পক্ষে মনে রাখা পসিবল না, তাই না? এই জন্য আমরা হচ্ছে এটার জন্য মেশিনের উপর ডিপেন্ডেন্ট, আমরা হচ্ছে ডিএনএস সার্ভারের উপর ডিপেন্ডেন্ট, কোন ডোমেইনের কোন আইপি, এটা সে আমাদেরকে খুঁজে বার করে দেয়, আমরা এটা মুখস্থ রাখতে পারি না। এটা রাখে মেশিন, তার মেমোরিতে রাখে, আমাদের যখন যে ডোমেইনের আইপি দরকার আমরা বললেই সে আমাদেরকে এটা খুঁজে বার করে দেয়। এখন আমাদের এই নেটওয়ার্কে ওই ধরনের একটা ডিএনএস সার্ভার অ্যাড করতে হবে। এইটা অ্যাড করার জন্য আমরা এখানে আরো একটা সার্ভার নিব, এইখানে নিব।
এটাকে আমরা এখন ডিএনএস সার্ভার বানাই দিব। ডিএনএস সার্ভার বানানোর জন্য প্রথমে ওকে আইপি দিয়ে নেটওয়ার্কে নিয়ে আসতে হবে। এই নেটওয়ার্কে কানেক্ট করলাম, আমরা এটাকে বললাম এটা একটা ডিএনএস সার্ভার। এই সার্ভারের আইপি 192.168.1.200 দিলাম বা 150 দিলাম, যা খুশি দিয়ে এই নেটওয়ার্কে নিলাম। এখন এই আইপিটা কপি করি, করে এই সার্ভারে ডেস্কটপ আইপি কনফিগারেশন এটা, দেন হচ্ছে এখানে আমরা এর গেটওয়েটা দিয়ে দিলাম। এখন এই কম্পিউটারটা ডিএনএস সার্ভার হিসেবে কাজ করবে না যতক্ষণ পর্যন্ত একে আমরা ডিএনএস হিসেবে কনফিগার না করব। এই সার্ভিসেস অপশনে গিয়ে ডিএনএস এ গিয়ে এখানে এটা অফ করা আছে, এটা অন করতে হবে। অন করে এখানে লিখতে হবে yahoo.com, এটার আইপি দিতে হবে 198.168.1.100 দিয়ে এটা অ্যাড করে দিতে হবে। আরেকটা দিতে হবে এখানে facebook.com, এটার আইপি অ্যাড্রেস দিতে হবে 201.168.1.1.1.100 এটা দিয়ে এটাও আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের ডিএনএস সার্ভারের মধ্যে দুইটা ডোমেইন এন্ট্রি হয়ে গেল। এইবার এই কম্পিউটারটাকে বলতে হবে এর আইপি কনফিগারেশনে এই আইপিটা এখানে দিতে হবে। এই আইপিটা হচ্ছে 200, ডিএনএস এর আইপি অ্যাড্রেসটা দিলাম। এটা দেওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে এই নাম ধরে কল করি, সে কাজ করবে। দেখেন এখন কমিউনিকেট করে facebook.com। একটু আগে সে বলেছিল হোস্ট খুঁজে পাচ্ছে না, বাট এখন আর সেই কথা বলবে না, এখন সে বলতেছে yahoo.com। ঠিক আছে, এখন এই কম্পিউটার থেকে যখন আমরা yahoo.com কে অ্যাক্সেস করতে চাই, তখন এই কম্পিউটার ওর কাছে যায়, গিয়ে ওকে বলে প্লিজ গিভ মি আইপি অ্যাড্রেস অফ yahoo.com। ও তার লিস্ট থেকে আইপিটা এখানে দেয়, তারপরে এই কম্পিউটারটা আবার একটা রিকোয়েস্ট বার করে যেটা কিনা এইখানে গিয়ে এই সার্ভারটাকে অ্যাক্সেস করে। ঠিক আছে, এইখান থেকে একটা রিপ্লাই নিয়ে আমাদের এখানে আসে, দেন আমরা এখান থেকে ওয়েবসাইট ব্রাউজারে কন্টেন্ট গুলো দেখতে পাই। দেখেন আমরা এটা একটু টেস্ট করি, সে যে আসলেই এই হেল্পটা নেয় এটা আমরা একটু টেস্ট করতে পারবো। এটাকে একটু সরাই দিকে, এটাকে সিমুলেশনটা অন করি, করে এই কম্পিউটার থেকে আমরা একটা পিং দিব yahoo.com কে বা facebook.com কে, যাকে ইচ্ছা দিয়ে এটাকে আমরা প্লে করব। প্লে, এটাকে একটু ফাস্ট করে দিব যাতে একটু দ্রুত দৌড়ায়। দেখেন কোথায় যায় মেসেজটা, এটা আসলে ব্রডকাস্ট হবে না, শুধু ওর কাছেই যাবে। রিপ্লাই আসলো, এবার আবার রিকোয়েস্ট বের হলো, এটা দেখেন রাউটারে চলে যাবে, এইটা ডেস্টিনেশনের কাছে চলে যাবে। তাহলে আমাদের কম্পিউটার যখনই কোন একটা ডোমেইনে যেতে চাচ্ছে তাকে ডিএনএস এর হেল্প নিতে হচ্ছে। আবার রিয়েল টাইমে ব্যাক করি, আবার সিমুলেশনে যাই, সিমুলেশনে গিয়ে এই কমান্ডটা আরেকবার দিব, সেম কমান্ড আরেকবার দিব এবং প্লে করব। এখন কি হয়, দেখেন তারপরে বের হলো। তাহলে ও কিন্তু এই ডিএনএস সার্ভারে হেল্প নিচ্ছে। যতবার আপনি এখান থেকে বিভিন্ন ডোমেইনে যাবেন, ইচ অ্যান্ড এভরি টাইম তাকে প্রথমে ডিএনএস এ যেতে হবে, রিপ্লাই আসার পরে তারপরে সে টার্গেট ডেস্টিনেশনের দিকে যেতে পারবে। তাহলে এইখানে একটা জিনিস আমরা একটু বুঝি, আমরা প্রায়ই আমাদের অফিসে, বাসায়, বাসায় খুব একটা প্রবলেম না, অফিসে দেখা যায় আমাদের 200, 400, 500, 1000 ইউজার আছে, সেখানে আমরা ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেসটা ইউজ করতেছি 8.8.8.8। এই আইপি অ্যাড্রেস ইউজ করার টেন্ডেন্সি আমাদের আছে। আমরা এখানে ধরেন 8.8.8 এটা ডিএনএস সার্ভারের আইপি দিলাম। এইটা ডিএনএস সার্ভারের আইপি দিলে প্রবলেম হচ্ছে, ধরেন এইটা হলো এখানে একটা সার্ভার, এইটা 8.8.8.8, এই আইপি সম্পর্কে তো নিশ্চয়ই সবাই জানি, এটা গুগলের ডিএনএস সার্ভার, নিশ্চয়ই জানি সবাই, তাই না? জি। এইটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, আমি এইখান থেকে ইয়াহুতে যেতে চাই, তাহলে এই কম্পিউটারটা এই দিক দিয়ে গিয়ে একে প্রথম জিজ্ঞেস করবে yahoo.com এর আইপি দাও, তখন ও আইপি অ্যাড্রেসটা দিবে, তখন আরেকটা রিকোয়েস্ট এখান থেকে বের হয়ে এইদিকে যাবে, গিয়ে এইটাকে ব্রাউজ করে এখান থেকে রিপ্লাইটা নিয়ে
আবার ব্যাক করেছে। তাহলে একটা ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে আমি এই জায়গার ব্যান্ডউইথ ইউজ করলাম 4 বার। যদি এই ডিএনএস থেকে আমি রিজলভ করতাম তাহলে এখান থেকে ইয়াহুর আইপি অ্যাড্রেসটা আমি পেয়ে যেতাম, এই ব্যান্ডউইথের উপরে কোনো ধরনের ইফেক্ট পড়তো না। এখন আমি ব্রাউজ করতে যেতাম, আবার রিপ্লাই আসতো। এখন 8.h ডিএনএস সার্ভার যদি আমরা ইউজ করি তাহলে একটা ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে এই ব্যান্ডউইথ আমরা 4 বার ব্যবহার করি। যদি আমাদের অফিসের ভেতরেই ডিএনএস সার্ভার থাকে তাহলে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে আমরা এটা ইউজ করি 2 বার। তাহলে বারে কমে যাচ্ছে অর্ধেক, 50% টাইমস আপনার হচ্ছে কমে যাচ্ছে। সারাদিনে আপনার নেটওয়ার্ক থেকে ইউজাররা বিভিন্ন ডোমেইনে কতবার যাবে তার কোনো হিসেব নাই, কয়েক লাখ বার যাবে। এক ফেসবুকেই কতবার যাবে তারই কোনো হিসেব নাই, ইউটিউবে যাবে কতবার তার হিসাব নাই। তাহলে এইখানে যদি আপনার 200-400 ইউজার থাকে তখন যদি অফিসের ভেতরে আপনি ডিএনএস সার্ভার না রাখেন আপনার নেটওয়ার্ক খুবই স্লো হয়ে যাবে, খুবই স্লো। কারণ দুইটা, একটা কারণ হচ্ছে এই ব্যান্ডউইথ, প্রত্যেকবার ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে ব্যান্ডউইথ ইউজ হবে 4 বার, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই কম্পিউটার থেকে 8.8 হাজার হাজার কিলোমিটার দূরে আছে, এখানে গিয়ে ডোমেইন রিজলভ করে নিয়ে আসতে কয়েক মিলি সেকেন্ড সময় লাগবে। আর এই ল্যানের মধ্যে যদি ডিএনএস সার্ভার থাকে এখান থেকে রিজলভ করে আসতে 1 মিলি সেকেন্ডের কম সময় লাগবে, লেস দেন 1 মিলি সেকেন্ড লাগবে। তাহলে ব্রাউজিং টাইমটাও কিন্তু আপনার অনেক অনেক কমে যাবে, ব্রাউজিংটা ফাস্ট হবে। এখান থেকে ডোমেইন রিজলভ করতে যে সময় লাগবে ধরেন অন্তত 30-35 মিলি সেকেন্ড সময় লাগবে হচ্ছে এই ডোমেইনটা রিজলভ করে নিয়ে আসতে, তারপরে আবার ব্রাউজ করতে যাবে, দেন আপনি এখান থেকে ব্রাউজ পাবেন। আমি দেখেন আমার এখান থেকে একটা পিং দেই, এখান থেকে একটা পিং দেই 8.8.8 কে, পিং 8.8.8.8, আমি আইপি দিয়ে পিং দিলাম, কি হলো, ও পরে একটা ডট দিয়েছে এর জন্য হচ্ছে না। দেখেন এইটা পিং কমিউনিকেট করতে সময় লাগতেছে 30-32 এর উপরে ডট চলে মিলিসেকেন্ড। গেছে, হবে না। হ্যাঁ, এটা আইপির পর একটা ডট ছিল, এইটা কমিউনিকেট করতে 30-32 মিলিসেকেন্ড, 32-34-36 মিলিসেকেন্ড লাগতেছে। তাহলে আপনার কিন্তু যদি 8.8 ওই কম্পিউটারে আমি ব্যবহার করি, আমার কম্পিউটারে আমার ডোমেইন রিজলভ করতে 30-35 মিলিসেকেন্ড লাগবে, আবার গিয়ে ইয়াহুতে ব্রাউজ করে আসতে আরো 30-35 মিলিসেকেন্ড লাগবে। আর যদি আমি অফিসের ভেতরেই ডিএনএস সার্ভার রাখি তাহলে ওই যে ডোমেইন রিজলভের টাইমটা বেঁচে যাবে, তখন আমার ব্রাউজিংটা ফাস্ট হবে। এই কারণে আমাদের অফিসের ভেতরেই একটা ডিএনএস সার্ভার থাকা উচিত। বাসায় আমরা এটা খুব বেশি হেভি লেভেলের ইউজ তো আমরা বাসায় করি না, ইউজারও কম, এইখানে প্রবলেমটা এতটা বোঝা যাবে না। কিন্তু যখন আপনার অনেক ইউজার তখন দেখা যাবে যে আপনি যদি নেটওয়ার্কের ভিতরে একটা ডিএনএস সার্ভার রাখেন আপনার নেটওয়ার্ক আগের চাইতে ডাবল স্পিডে কাজ করবে, স্পিড বেড়ে যাবে অনেক, এটা সুবিধা হবে। এই জন্যই দাদা আইএসপিরা নিজেদের ডিএনএস সার্ভার সবসময় রাখে নাকি? হ্যাঁ, মানে নিজেদের ডিএনএস সার্ভার রাখে এবং আইএসপি আপনাকে বলে আইএসপি ডিএনএস সার্ভারটাই ইউজ করতে, 8.8.8 ইউজ না করতে। কারণ আপনি যদি 8.8 ইউজ করেন আপনার যেমন লস, আইএসপিরও একই রকম লস। কিরকম আইএসপির দেখেন, ব্যান্ডউইথ কি হচ্ছে? হ্যাঁ আইএসপির ব্যান্ডউইথ আপনি ইউজ করতেছেন, এইটাই ধরেন আইএসপির ডিএনএস সার্ভার, এটার আইপি অ্যাড্রেস ধরেন 5.5.5.5, তাহলে এইটাই যদি আপনি এখানে ডিএনএস হিসেবে ইউজ করেন তাহলে সুবিধা হলো যে আপনি এইখান থেকে এইখানে গিয়ে ডিএনএস রিজলভ করে নিয়ে আসলেন, আপনার ব্যান্ডউইথের উপর প্রেসার পড়লো, কিন্তু আইএসপির উপরের ব্যান্ডউইথের উপর কিন্তু প্রেসার পড়লো না। এখন যদি এখান থেকে 8.8.8 আপনি রিজলভ করে নিয়ে আসতেন তখন কি হইতো, এই আইএসপির উপরের ব্যান্ডউইথটাও আপনি মিস ইউজ করতেন। হ্যাঁ হ্যাঁ, তারও একটা ব্যান্ডউইথের কি হইতো আর কি। আচ্ছা, আমি একটু ক্লাসটা ক্লোজ করবো এখন। হ্যাঁ, আমার একটা ভেরি স্যাড নিউজ আসছে। হ্যাঁ, আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি, জি ঠিক দাদা, আছে? জি So, no problem. Okay, okay. ওকে। Alright.